পাগলা বাবা লিখেছেন গজেন্দ্র কুমার মিত্র। বছর কতক আগের কথা। পুজোর পর দেরাদুনের দিকে বেড়াতে গিয়েছিলুম। ঠিক দেরাদুন নয়, ওখান থেকে মাইল 5 দূরে রাজপুরের নিচে একটা গ্রামে ছিলুম। খুবই নির্জন জায়গা। এখন তবু একটা আধা সরকারি কারখানা বসে একটু সরগরম হয়েছে। আমি যখনকার কথা বলছি তখন সিকিমাইলের মধ্যে কিষেনপুরের রামকৃষ্ণ আশ্রম, মাতাজির আশ্রম আর তার দুপাশে খান 4-5 মাত্র কোঠা বাড়ি ছিল। এছাড়া একটা কাঠের চুঙ্গি ঘর, কি যেন একটা মন্দির, 2-একটা কাঁচা বাড়িতে সামান্য দোকান। লোকালয় বলতে এই বোঝাতো। খুব দূরে দূরে বিচ্ছিন্ন 2-একটা বাগান বাড়িও চোখে পড়ত। তবে তাতে মানুষ থাকতো কিনা সন্দেহ। নির্জন বলতে যা বোঝায় জায়গাটা তাই। বিস্তৃত চওড়া পাকা রাস্তা, দুপাশে চাষের ক্ষেত, পাহাড় কেটে ধাপে ধাপে নেমে গেছে। সামনেই মুসৌরি যাবার চড়াই, যেদিকে দৃষ্টি যায় পাহাড় আর পাহাড়। রাস্তাটাও ক্রমাগত উঠে গেছে, তা বুঝতে অসুবিধে হয় না। রাস্তার পাশে একটা জলের নহর, বোধহয় কোনো পাহাড়ি ঝর্ণার জল এইভাবে নহরের মধ্যে দিয়ে ঘুরিয়ে দেওয়া হয়েছে। সবটা জড়িয়ে মনে হতো কোনো স্বপ্নের দেশে এসেছি। সভ্যতার এবং মানুষ বসতির কথা মনে পড়ত যানবাহন চলাচলের সময় শুধু। তাও মুসৌরি যাবার বাস, সকালে ঊর্ধ্বমুখী, বিকেলে নিম্নমুখী, আর সে কখানাই বা। এছাড়া 2-একখানা প্রাইভেট গাড়ি এবং মালবওয়া 2-একখানা লরি যাতায়াত করত। রাজপুর থেকে দেরাদুন কয়েকখানা বাসও যাতায়াত করত, কিন্তু সে বোধহয় 1 ঘন্টা 3 কোয়ার্টার অন্তর। কদাচ কখনো 1-আধখানা টাঙার মুখ দেখা যেত, তবে সে কালে ভাদ্রে। মোটা টাকার লোভ না দেখালে ঘোড়া জখম করতে এতটা চড়াই ভাঙতে রাজি হতো না কেউ। পথে পথেই হাঁটতুম তাই, পাকা রাস্তা ধরে নিশ্চিন্ত হয়ে। গাড়ি ঘোড়ার উৎপাত যেমন নেই, মানুষেরও না। পথে দাঁড় করিয়ে কেউ পরলোক তত্ত্ব কিংবা রাজনীতি আলোচনা করে উজ্জ্বল মধুর প্রভাত অথবা স্বপ্নময় সন্ধ্যা বিষাক্ত করে তুলবে এমন সম্ভাবনা নেই। বরং মধ্যে মধ্যে 1-আধখানা গাড়ি বা বাস চলে গেলে ভালোই লাগতো, বিশেষত রাত্রে। হঠাৎ কোনো প্রাইভেট গাড়ি যখন বাঁধানো জনহীন রাস্তা ধরে বিচিত্র ধ্বনির স্পন্দন তুলে সুপ্তিমগ্ন প্রকৃতিকে সচকিত করে চলে যেত। বাস চলতো না রাত্রে, বহুদূর পর্যন্ত তার সেই শব্দ তরঙ্গিত হতে থাকত, আরও বহুদূরে চলে না যাওয়া পর্যন্ত। দূর থেকে দূরান্তরে পাহাড়ের বাঁকে বাঁকে আস্তে আস্তে মিলিয়ে যাওয়া সে শব্দ দূরাগত সঙ্গীতের মতোই মিষ্টি লাগত। সভ্যতার চিহ্ন শহরে বা জনপদে যতটা অসহ্য, অরণ্যে পর্বতে ততই মধুর, ততই শ্রেয়। যা বলছিলুম, দুবেলাই আমি রাস্তা ধরে হাঁটতুম বেশ খানিকটা করে। কোনোদিন রাজপুরের দিকে, কোনোদিন বা নতুন তৈরি মুসৌরির পথ ধরে। এই দিকটাই বেশি ভালো লাগতো, আরও নির্জন, জনবসতির চিহ্নহীন। মধ্যে মধ্যে একটা করে শুকনো নদী, তার পুল, আরও আরও দূরে দূরে 1-আধটা চাষির বস্তি। চলতে চলতে মাথা তুলে মুসৌরির দিকে চাইলে আরও ভালো লাগতো। একহারা বিস্তৃত শহরটা প্রভাতের সূর্যালোকে ঝলমল করত। এক একটা বড় বাড়ির কোনো এক কাঁচের জানালায়
সে আলো প্রতিফলিত হয়ে বিশেষ এক একটা পথকোণে চোখ ধাঁধিয়ে দিত কয়েক মুহূর্তের জন্য। বাস বা গাড়ি ঘুরে ঘুরে ওঠার দৃশ্যও নিচে থেকে মনোরম বোধ হতো। দূরে বার্লগঞ্জের মিশনারি কলেজের ঝুলানো পুলটা আঁকা ছবির মতো মনে হতো। কুলড়ি বাজারে স্ট্যান্ডে দাঁড়ানো বাসগুলো দেখাতো খেলাঘরের গাড়ির মতন। বিকেলের দিকে শহর বিশেষ চোখে পড়তো না, প্রায়ই মেঘ বা কুয়াশায় ঢেকে যেত। তবু সেই মেঘের মধ্যে মধ্যে বিদ্যুৎ বিকাশ হতো যখন, তখন কেমন যেন আশ্চর্য লাগত। কিন্তু বিকেলের এই অন্তর্ধানের সুদশুদ্ধ পুষিয়ে যেত রাত্রে। সন্ধ্যার পর কি হঠাৎ ঘুম ভেঙে রাত্রে বাইরে এসে দাঁড়ালে চোখ জুড়িয়ে যেত যেন। অত বড় লম্বা শহরটা জুড়ে আলোর মালা। মনে হতো আকাশ থেকে কোন ছায়াপথের টুকরো কিংবা বিশাল কোনো নক্ষত্রপুঞ্জ নেমে মাথার ওপর একেবারে কাছাকাছি এসে পড়েছে। যেদিনের কথা বলছি সেদিন একটু বেশি শীতবোধ হওয়াতে দুপুরের একটু পরেই বাইরে বেরিয়ে পড়েছিলুম। ঝলমলে রোদে হাঁটতে ভালোই লাগছিল। তাছাড়া এইসব পাহাড় অঞ্চলে দুপুরেরও একটা বিশেষ রূপ আছে, বিশেষত অক্টোবর মাসে। সেইটাই উপভোগ করতে করতে হনহন করে হেঁটে বহু দূরে গিয়ে পড়েছিলুম। অত খেয়ালও করিনি। হঠাৎ সামনে অনেকগুলো লোক দেখতে পেয়ে যেন একটু চমকেই উঠলুম। অনেকদিন পরে এতগুলো লোক দেখতে পেলে চমকে উঠবারই কথা। প্রথমটা মনে হলো ফিরে যায় আবার, কিন্তু তারপরই কৌতূহল প্রবল হয়ে উঠল। এত লোক এই নির্জন পাহাড়ে পথে কি করছে? কোনো হ্যাঙ্গাম হুজ্জত হয়নি তো? ভাবতে ভাবতেই খানিকটা এগিয়ে গিয়েছি। ততক্ষণে কাছে যেতে ব্যাপারটা বুঝতে পারলুম। কিছুদিন আগের অকাল বর্ষার জল নেমে পথের খানিকটা অংশ ধুয়ে বেরিয়ে গিয়েছিল, ফলে বিপজ্জনক হয়ে উঠেছিল রাস্তাটা লরি বা বাস চলাচলের পক্ষে। সেইটাই মেরামত করা হচ্ছে সরকারের উদ্যোগে। সেটাতে তত বিস্ময়কর কিছু ছিল না। তবু আরও একবার চমক লাগলো কাছে আসতে, কারণ কাজটার জন্য সাধারণ নয়, অসাধারণ মজুর আমদানি করা হয়েছিল। জেলখানার কিছু কয়েদি, সকলেরই একই রকম পোশাক, চিনতে অসুবিধে হয় না। পাশ কাটিয়েই চলে যাচ্ছিলুম। কর্তা ব্যক্তির দল কেউ প্রশান্ত মুখে কোনো রকম কৌতূহল প্রকাশ না করে, কেউ বা ভ্রু কুঁচকে চেয়ে রইলেন। কয়েদিদের মধ্যে অপেক্ষাকৃত নিরীহ যারা, সমস্ত ভদ্র আদমিকেই সেলাম করা উচিত এই সংস্কারবশত অকারণেই হাত তুলে সেলাম বা নমস্তে জানালো। এরই মধ্যে হঠাৎ এক সময় এদের মধ্যে, অথচ একেবারে সকলের আড়ালে, জটাজুটধারী সন্ন্যাসীকে হেঁট হয়ে গাঁইতি দিয়ে পাথর সরাতে দেখে থমকে থেমে গেলুম। ব্যাপারটা এমনই বিসদৃশ বা বেমানান যে বিস্ময়ের সীমা রইল না। এদেশে এখনো মহাত্মারা পূজনীয় ব্যক্তি। তাদের খাওয়াবার দায়িত্ব প্রধানত জনসাধারণের, সে কথা জনসাধারণ এখনো অস্বীকার করেনি। সুতরাং গেরুয়াধারী জটাজুট সমন্বিত একজন সন্ন্যাসীকে সকলের সঙ্গে জনমজুরি খাটতে দেখলে বিস্মিত হবার কথা বই কি। বাকি কয়েদি মজুররা আমাকে এইভাবে থামতে যেতে দেখে আমার দৃষ্টি অনুসরণ করে ব্যাপারটা বুঝল। অনেকেরই মুখে একটা চাপা কৌতুকও ফুটে উঠল সঙ্গে সঙ্গে।
শুধু তাদের চালক যারা কপট গাম্ভীর্যের বর্মে নিজেদের মর্যাদা বাঁচিয়ে উদাসীনভাবে অন্যদিকে চেয়ে রইলেন। তাদের কাছ থেকে কোনো উত্তর পাবার আশা নেই। এদিকে কৌতূহলও অসম্বরণীয় হয়ে উঠেছে। বার কতক মনকে শাসিয়ে পাশ কাটিয়ে চলে যাবার চেষ্টা করেও পারলুম না। তখন অগত্যা এক কয়েদিরই শরণাপন্ন হতে হলো। সামনেই যে ছোকরা কয়েদিটি দাঁড়িয়েছিল তাকে প্রশ্ন করলুম, ওই সাধু বাবা, এখানে তোমাদের সঙ্গে কাজ করছেন কেন? কে উনি? কোথায় থাকেন? ওই মহাত্মা, ও তো পাগলা বাবা, আপনি চেনেন না? না, আমি কি করে চিনব? আমি নতুন লোক। পাগলা বাবা কেন? ও মহাত্মা একেবারেই পাগল, সোৎসাহে উত্তর দিল লোকটি। কারু কাছ থেকে ভিক্ষা নেন না, মজুরি খেটে যা পান সির্ফ তাতেই নিজের জিন্দিগি গুজরান করেন। মাঝে মাঝে দেরাদুন কি রাজপুর বাজারে গিয়ে বসে থাকেন, কিংবা বাস স্ট্যান্ডে কারো মুটের দরকার হলে মোট বয়ে দেন। দরদস্তুর কিছু করেন না, যে যা দেয় খুশি সে তাইতেই উনি ভি খুশ থাকেন। তবে মোট মেলেই কম। লোকে সাধু মহাত্মাকে দিয়ে ওসব কাম করাতে চায় না তো, ভয় পায় কি অধর্ম হবে। সেজন্যে খুব একটা রোজগার হয় না, লেকিন খাটতে পারেন উনি খুব। তাই এক এক সময় কোথাও ঘর বাড়ি তৈরি কি রাস্তা মেরামতের কাম হচ্ছে শুনলে নিজেই যেচে এসে কাজে লেগে যান। কেউ কোনো মজুরি দেবে কি না তা পুছতাছ না করেই। এই দেখুন না, এখানেই সরকারি কাম, জেহেল থেকে লোক আনানো হয়েছে। এ মহাত্মাকে মজুরি দেবে কে বলুন? ঠিকাদার তো কেউ নেই এখানে। তবু আজ কদিনই কাম করছেন এখানে, বারণ করলেও শোনেন না। আমাদের খাবার থেকে এক আধখানা রুটি দিই দুপুরে। কাম শেষ করে সন্ধ্যায় চলে যাবার সময় ওভারসিয়ার বাবু দয়া করে সিকিটা আধুলিটা দেন। ওর কাছে খুচরো খরচের যে তবিল থাকে তাই থেকে। কোনো দিন হয়তো নিজের জেব থেকেও যায় কিছু। বাবা কিন্তু তাতেই খুশি। কৌতূহল কমল না, এতে বেড়েই গেল বরং। ওভারসিয়ার বাবু আর জেলের খুদে কর্তার দল ভ্রু কুঞ্চিত করে ঘন ঘন তাকাচ্ছেন দেখেও আমি এদের পাশ কাটিয়ে এগিয়ে গেলুম। পাহাড়ের গা ঘেঁষে সাধু বাবা যেখানে পাথর কাটছিলেন সেই দিকে। গেরুয়া বহির্বাস, খাটো একটা গেরুয়া জামা, এলোমেলো কয়েকটা জটা, একহারা গঠন, তবে শীর্ণ বা কৃশ যাকে বলে তাও ঠিক নয়। গায়ের রং এককালে ফর্সাই ছিল সম্ভবত, এখন রোদে পুড়ে তামাটে হয়ে গেছে। পাশে গিয়ে দাঁড়ালুম, কিন্তু কথা কইবার সুযোগ হলো না অনেকক্ষণ, কারণ তিনি হেঁট হয়ে কাজই করে যাচ্ছিলেন। একবার একটু মাথা তুলে না তাকালে, চোখাচোখি না হলে কথা কই কি করে? মাথা তুললেন না, তবে তিনি যে আমাকে লক্ষ্য করেছেন তা একটু পরেই বোঝা গেল। তেমনি হেঁট হয়ে কাটা পাথরের বড় টুকরোগুলোর গা থেকে হাতে করে মাটি সরিয়ে সেগুলোকে আলগা করার চেষ্টা করতে করতে একসময় পরিষ্কার কলকাতায় বাংলায় প্রশ্ন করলেন, আপনিও বাঙালি না? অস্বীকার করে লাভ নেই, আমি বেশ একটু থতমত খেয়ে গেলুম। আর যাই হোক, এখানে এ প্রশ্নের জন্য ঠিক প্রস্তুত ছিলাম না। সুতরাং খানিকটা সময় লাগলো এই বিস্ময়ের চমকটা সামলে নিয়ে উত্তর দিতে। বার কতক ঢোক গিলে বললুম, হ্যাঁ, মানে আপনারও কি বাঙালি শরীর?
সাধুদের পূর্বজীবনের কথা বলতে নেই। সন্ন্যাস গ্রহণের সঙ্গে সঙ্গে তাদের নবজন্ম শুরু হয়। তাই পূর্বাশ্রমে কোন দেশী ছিলেন প্রশ্ন করতে গেলে শরীরটা কোন দেশীয় এই প্রশ্নই করতে হয়। আমার কথা কইতে অথবা কথা কইবার মতো স্বাভাবিক অবস্থা ফিরে পেতে বলাই উচিত, যেটুকু সময় লেগেছে তার মধ্যেই সাধু বাবা উঠে দাঁড়িয়েছেন। এবার আরও পরিষ্কার দেখলুম তাকে। রোদে পোড়া, জলে ভেজা চেহারা, রং বা কান্তি বলতে আর কিছুই অবশিষ্ট নেই। মুখ ও চিবুক দাড়ি গোঁফের অবগুণ্ঠনে ঢাকা। তবু মনে হলো সন্ন্যাসীর বয়স বেশি নয়, 40 হবে বড় জোর। এবং বয়সকালে যখন জরার কোপে দাড়ি গোঁফে হয়নি জবরজঙ্গিমা, তখন দেখতে সুশ্রী ছিলেন। আরও সেটা টের পাওয়া গেল সাধু যখন আমার প্রশ্নে হেসে উঠলেন। ঝকঝকে সুন্দর দাঁত বলে নয়, হাসির ভঙ্গিটাও ভারী মিষ্টি, অনেকটা ছেলে মানুষের মতো। সমস্ত মুখটা যেন নিমেষে উদ্ভাসিত হয়ে উঠল সেই হাসিতে। বললেন, না না, অত সমীহ করে শরীর টরীর বলতে হবে না। আমি বাঙালি। রীতিমতো সন্ন্যাস নেওয়া যাকে বলে তা আমি নিইনি। কাজেই কোনো বাধা নিষেধেই বাঁধা নেই আমি। এটা আমার একরকম ছদ্মবেশ বলতে পারেন। ভেক ভেক না হলে ভিক মিলে না, জানেন তো। ভিক্ষে তো আপনি নেন না শুনলুম, খেটেই খান। তবে আবার ভেক কি দরকার? তাও শোনা হয়ে গেছে এর মধ্যে। ভক্ত সংখ্যা দেখছি আমার অনেক। আরে মশাই, খেটে খেতে চাইলেই কি খাওয়া যায় সব সময়? এই যে বাবুরা, কেউ ভিক্ষে চাইলেই বলেন খেটে খেতে পারো না। খাটুনিটা দিচ্ছে কে সব সময়? এই যে এদের মধ্যে কাজ করছি, অন্য কেউ এলে কি কাজ করতে দিত সরকারি লোকের সঙ্গে? না এত দয়া ধর্ম করত? এ খাতির এই এই গেরুয়া কাপড়টা আর জটার। সে যাকগে, আপনি এখানে কি বেড়াতে এসেছেন? আজই এসে পড়েছেন না আছেন কদিন? কাছাকাছি কোথাও আড্ডা গেড়েছেন? না, প্রায় দিন 10 আছি, আরও দিন 10 থাকব, এই রকমই ইচ্ছে। কোথায় আছেন? এদিকে তো থাকার মতো তেমন। কোন দিকে? কার বাড়ি উঠেছেন? বললাম, আমার এক বন্ধু এসেছেন সপরিবারে, তাঁর এক বন্ধুর বাড়ি। মাস 2 থাকবেন তিনি। আমি এসেছি আমার বন্ধুর অতিথি হিসেবে। কিষেনপুরের 2 আশ্রম ছাড়িয়ে দেরাদুনের দিকে যেতে 1 ফার্লংটা গেলে যে ছোট একটু গ্রামের মতো পড়ে ডান হাতি, সেইখানে দেখবেন পাশাপাশি 2টো পাকা বাড়ি উঠেছে। তারই এদিকেরটায় আছি। বুঝেছি, ভারমার বাড়ি, বুঝতে পেরেছি। আমিও ওই কাছেই থাকি। জোয়ালা প্রাসাদ আহির দুধ বেচে, আপনাদেরও বাড়িতে বোধহয় ওই দুধই যোগায়। তারই আশ্রয়ে আছি আপাতত। রীতিমতো আশ্রয়ই। বাইরের দিকের দাওয়া ঘিরে দিয়েছে, একখানা 4 পাই কম্বলও দিয়েছে। রীতিমতো সাধু প্রতিষ্ঠা যাকে বলে। অন্য বিছানাও দিত, সাধুদের তুলোর বিছানায় শুতে নেই বলে সেটা এড়িয়ে গেছি। ভারী ভক্তিমান লোকটা, খেতে দিতেও তার আপত্তি নেই। নেহাত আমি ঘাড় পাতিনি তাই। সময় পেলে ভোরে উঠে ওর সঙ্গে হাত লাগিয়ে একটু আধটু গরুর সেবা করে দেই, তাতেই ওর কুণ্ঠার সীমা নেই। আমি রাগ করে চলে যাব এ ভয় না থাকলে ওটুকুও করতে দিত না। তাও একটা না একটা ছুতোই প্রায়ই দুধ গিলিয়ে দেয় খানিকটা ফাঁক পেলেই। ভারী মজা। যত বলি আমি সাধু নই, ততই দেখি সকলের ভক্তি বেড়ে যায়। সাধুগিরির বোধ হয় এইটাই সিক্রেট অফ সাকসেস। আমি উৎসাহিত হয়ে বললুম,
তা একদিন আসুন না আমাদের ওখানে। উনি ঘাড় নাড়লেন, বললেন, এও এক রকমের ভণ্ডামি ভাববেন হয়তো, কিন্তু সত্যি, শিক্ষিত ভদ্র গৃহস্থ বাড়িতে আমি যাই না। তাদের থেকে এদের মধ্যে থাকি ভালো। আপনার সঙ্গে কথা কইতে ভালো লাগছে, কিন্তু আপনার ওখানে গেলেই আপনি বাকি সকলের সঙ্গে আলাপ করিয়ে দেবেন, কিংবা তাঁরাই এসে আলাপ করবেন। সাধু সম্বন্ধে যতই বিতরাগ থাক, মুখে যতই ব্যঙ্গ বিদ্রুপ করুন, কৌতূহল কারো কম নেই। হয় ভক্তি নয় বিদ্রুপ, কিংবা নিছক কৌতূহল, কোনোটাই আমার সহ্য হবে না। আর তার দরকারই বাকি। আপনার বাড়ির পিছন দিকটাতেই দেখবেন জোয়ালা প্রসাদের খাটাল। অত গরু মোষ দেখতে ভুল হবার কথা নয়। আপনি যদি দয়া করে ওখানে আসেন তো ভেরি মাচ ওয়েলকাম। বসার জন্য একটা সাফ চারপাই, হয়তোবা গোটা কুর্সিও একটা দিতে পারবো। তবুও যদি আপত্তি থাকে, একখানা খবরের কাগজ পেতে তোফা রাস্তার ওপরই বসা চলবে, আমার তাও লাগবে না। সন্ধ্যার পর এই রাস্তা তো দেখছেন, জনবিরল, যান বিরল। কি সব বলে আপনাদের পোশাকি বাংলাতে, দিব্যি বাঁধানো রোয়াকের মতোই পরিষ্কার আর নিরাপদ। এইটুকু কথাতেই বুঝলাম ভদ্রলোক শিক্ষিত শুধু নন, বেশ বুদ্ধিমানও। আকৃষ্টও যেমন হলুম, একটু অস্বস্তিও বোধ করতে লাগলুম। কোনো অপরাধী অর্থাৎ ক্রিমিনাল সাধুর ছদ্মবেশে এই নির্জন জায়গায় আত্মগোপন করে আছে হয়তো, কিংবা কোনো স্পাই। বোধ করি আমার মনের ভাবটা মুখে ফুটে উঠেছিল, ছাপা বইয়ের পাতার মতো। তা নইলে তিনি অমন পরিষ্কার দেখতে পাবেন কেন? জেলখানাকে ফাঁকি দিতে লুকিয়ে থাকতে হলে জনাকীর্ণ শহরে থাকাই নিরাপদ। কলকাতা কি বম্বের মতো? আর স্পাই, এখন তো আর ইংরেজ আমল নেই যে স্বদেশি ডাকাতদের ধরবার জন্যে সরকার মাইনে দিয়ে স্পাই পুষবে। আর আপনারই বা তাতে চিন্তার কি আছে? গোপন করার মতো কোনো কথা থাকলে সে প্রসঙ্গ তুলবেন না, চুকে গেল। খুব যে চুকে গেল তা নয়, অস্বস্তি বরং বেড়েই গেল। তবে অপ্রস্তুত হয়ে পড়লুম খুব। না না, সে কি কথা, সেসব কিছু নয় ইত্যাদি বলতে বলতে পশ্চাদপসরণ করলুম। তিনি আবারও একটু হেসে কাজে মন দিলেন। ভেবেছিলাম দেখা করব না আর। মানুষটাকে ঘিরে যে বড় রকমের একটা রহস্য আছে তাতে সন্দেহ নেই। শিক্ষিত বাঙালি ভদ্রলোক এই জনবিরল স্থানে এসে জন্মজুরি খাটবে, অথচ এধারে সাধুর বেশ। সবটাই যেন কেমন গোলমেলে। মরুগ্গে ছাই, ও সম্পর্ক এড়িয়ে চলাই ভালো। বাড়িতে এসেও কিছু বলিনি কাউকে। বন্ধুকেও চিনি, বন্ধু পত্নীকেও। দুজনেরই কৌতূহল ছেলে মানুষের মতো, বরং বেশি। একবার কানে গেলেই অস্থির করে তুলবেন, এবং আমি না নিয়ে গেলে নিজেরাই খুঁজে খুঁজে গিয়ে হাজির হবেন। শেষ পর্যন্ত উৎখাত করে ছাড়বেন সাধুজিকে। ওদেরও কিছু বলে কাজ নেই, আলাপ ঝালিয়েও না। মনে মনে স্থির করলুম, প্রসঙ্গটাই একদম ভুলে যাওয়া ভালো। কিন্তু অপরাহ্ন পার হয়ে যখন সন্ধ্যা নামলো এক সময়, তখন কে যেন ভেতরে ভেতরে অবিরাম ঠেলতে লাগলো ওই দিকে। শেষে মানতে বাধ্য হলুম, কৌতূহল আমারও বড় কম নয়। এ পরিচয় ঘনিষ্ঠ করে তোলা যে বিপজ্জনক, এবং সে বিপদ কি কি আর কত দিক থেকে আসতে পারে, মনকে তা বুঝিয়ে আর ভয় দেখিয়েও ঠেকানো গেল না। শুভবুদ্ধি, নিরাপত্তাবোধ আর কৌতূহলের লড়াইয়ে কৌতূহলই জয়ী হল। শেষ অবধি অন্ধকার বেশ ঘোরালো হতে
একটু রাস্তার দিকে যাচ্ছি, এমনই অস্পষ্ট একটা কথা বলে একসময় একটা টর্চ হাতে বেরিয়েই পড়লুম জোয়ালা প্রসাদের খাটালের উদ্দেশ্যে। খাটালটা দেখেছি এর আগেও, অত লক্ষ্য করিনি। আজ বিকেলে ফিরে এসে লক্ষ্য করে মনে মনে চিহ্নিত করে রেখেছি। আমাদের এই বাড়ি থেকে বেরিয়ে উত্তরমুখ 50 কদম আন্দাজ গিয়ে বাঁহাতি যে পায়ে চলা রাস্তাটা নেমে গেছে, সেই রাস্তা ধরে গেলে প্রথম বাড়িটাই ওদের। আমাদের বাড়ির ঠিক উত্তর পশ্চিম কোণে। কাছেই, রাস্তা থেকে 100-125 গজের বেশি দূর হবে না। রাস্তার ইলেকট্রিক আলো অনেক দূর পর্যন্ত গেছে। বাড়িটাও ঝাপসা ঝাপসা দেখা যায়, তবে খুব পরিষ্কার নয়। বাড়ি বেশ অন্ধকার। ভেতরে আলো জ্বলছে বটে, সেটার একটা ক্ষীণ রেখা দেখা যাচ্ছে। শিশুর কান্নাও শোনা যাচ্ছে। তাতেই মানব বসতির আভাস পাওয়া যায়। কিন্তু বাইরের দিকটা যেমন নিস্তব্ধ, তেমনি জনহীন, আর তেমনি অন্ধকার। এ অবস্থায় কি করা যায় ভাবছি। ফিরেই যাব, অথবা কাউকে ডাকবো কি না, কি বলেই বা ডাকবো, ভাবতে ভাবতেই দাওয়ার কাছাকাছি এগিয়ে গেছি খানিকটা। হঠাৎ সেই জমাট বাঁধা অন্ধকারের মধ্যে থেকে পরিষ্কার সম্ভাষণ কানে এলো। আসুন আসুন, শেষ পর্যন্ত ভয়টা কাটিয়ে উঠতে পারলেন তাহলে? নাকি কৌতূহল, কি যেন বলে কেতাবে, অসম্বরণীয় হয়ে উঠল? না না না, দাওয়ায় উঠে আর কাজ নেই। ঝুপসি অন্ধকারে বসে থাকা, গোবর পচার খুশবুর মধ্যে। এদের গেরস্থালির সৌরভও আপনার সহ্য হবে না। বাইরেই বেশ বসা যাবে। আপনার ঠান্ডা লাগার ভয় নেই তো? না হয় মাফলারটা জড়িয়ে বসুন ভালো করে। তখনও পর্যন্ত দাওয়ার ঘেরা অংশটার যেন ডেলা পাকানো অন্ধকার থেকে শুধু কণ্ঠস্বরটাই ভেসে আসছিল। কেমন যেন ভয় ভয় করে সেই অদৃশ্য অশরীরী শব্দে। লোকটার কি সবিবিধ ঘটে? যাই হোক, এবার বেরিয়ে এলেন সাধুজি। এক হাতে একখানা খাটিয়া আর এক হাতে একখানা চেয়ার বয়ে এনে বাইরে ফাঁকা মাঠে ফেললেন। তারপর নিজের গায়ে যে গামছার মতো বস্তুটা জড়ানো ছিল, সেইটা দিয়ে চেয়ারখানা মুছে বললেন, বসুন, কোনো ভয় নেই, বেশ মজবুত চেয়ার, মিস্ত্রি দিয়ে ঘরে তৈরি করানো। সেই সূত্রপাত। অনেক রাত পর্যন্ত গল্প হলো বসে বসে। সেদিনও, তার পরের দিনও ক্রমশ আড্ডাটা প্রাত্যহিক হয়ে উঠল। সকালে সুবিধে হতো না, কারণ রাত থাকতে উঠে গোশালার কাজ সেরে 5:30-6টার মধ্যে বেরিয়ে যেতেন ভদ্রলোক কাজের ধান্দায়। তখনও এখানে বেশ ঘোর অন্ধকার। ফিরতেন অবশ্য সকাল সকাল। আমি কিন্তু সন্ধ্যার অন্ধকার ঘনিয়ে না এলে যেতুম না। এই সখ্য বা সৌহার্দ্য বা ঘনিষ্ঠতা বন্ধুদের জানাতে রাজি নই। সাধুজিকেও আড্ডাটা পেয়ে বসেছিল ক্রমশ। দেখতুম ইদানিং তিনি বেশ একটু উৎসুকভাবেই অপেক্ষা করছেন আমার জন্যে। ওঠার সময়ও ছাড়তে চাইতেন না। আর একটু করে ধরে রাখতেন। আতিথেয়তারও একটা ভালো ব্যবস্থা হয়ে গিয়েছিল। জোয়ালা প্রসাদ প্রত্যহই 1 গ্লাস গরম দুধ ঈষৎ শক্কর মিশিয়ে বিনীতভাবে সামনে এনে ধরত, দুহাতে অনুনয়ের ভঙ্গিতে। বলা বাহুল্য, এটা যোগানের দুধ নয়, সুতরাং নির্জলা খাঁটি। বহুকাল এমন সুস্বাদু দুধ আর খাইনি। প্রথম প্রথম ক্ষীণ আপত্তি করেছি, শোনেনি। শেষের দিকে আর তাও করতাম না।
ওর আন্তরিকতা দেখে। ঠান্ডায় অমন সুস্বাদু গরম দুধ মুখের কাছে এনে ধরে পিড়াপিড়ি করলে খেয়ে ছাড়ে। তবে আড্ডা যতই জমুক, প্রথম প্রথম অনেক চেষ্টা করেও সাধুজির জীবন রহস্য উদ্ঘাটন করতে পারিনি। মানুষটা সদালাপী শুধু নন, বাককুশলীয়। প্রসঙ্গটা তুলতে গেলে বোকার মতো গম্ভীর হয়ে যেতেন না। কথার কৌশলে অনায়াসে অন্য প্রসঙ্গে চলে যেতেন। কোনো কোনো সময় আমি বুঝতেও পারতুম না কেমন করে এড়িয়ে গেলেন উনি। কিন্তু শেষের দিকে ঘনিষ্ঠতা প্রীতির সম্পর্কে পরিণত হতে একটু একটু করে নিজেই অল্পে অল্পে বিকশিত করেছিলেন তাঁর জীবনের নিদারুণ ট্র্যাজেডির করুণ রক্তপদ্মটি। অবিশ্বাস্য সেই ইতিহাস তাঁর মুখ থেকে বিভিন্ন সময়ে টুকরো টুকরো করে না শুনলে এবং বারবার জেরা করার পরও কাহিনী অবিকৃত এবং কাহিনীকার অবিচল না থাকলে আমারও বিশ্বাস হতো না। আপনাদেরও হবে না খুব সম্ভব। সেই জন্যেই এ গল্প এতকাল লিখিনি। আরও লিখিনি কতকটা চক্ষু লজ্জায়। সে সন্ন্যাসীর চোখে পড়লে তিনি বিশ্বাসঘাতকতা মনে করতেন। আজ আর সম্ভবত তিনি বেঁচে নেই, থাকলেও এমন কোনো দুর্গম স্থানে বাস করছেন যেখানে এ লেখা পৌঁছবে না। কারণ তারপর বারবার ঋষিকেশ, দেরাদুন, কিষেনপুর, রাজপুর, পশুলোক খুঁজে দেখেছি। সে সাধুর কোনো খবর পাইনি। সেই ভরসাতেই লিখছি এবার। বিশ্বাস, ইচ্ছা হয় করবেন, না হয়তো করবেন না। আগে ভয় ছিল আষাঢ়ে বা গাঁজাখুরি বলে মনে করলে হাস্যাস্পদ হবার। এখন ওসবের বাইরে চলে এসেছি। যা খুশি লেখার যুগ এটা। তাছাড়া বছর দুই আগে খবরের কাগজে মুসোলিনি সংক্রান্ত যে সংবাদ বেরিয়েছিল তাতেও খানিকটা জোর পেয়েছি মনে। এ বিবরণের খানিকটা যে সত্য হতে পারে সে প্রমাণ তো পেয়েই গেলুম। খানিকটা হলে বাকিটাই বা হতে বাধা কি? গল্প সাধু যেভাবে বলেছিলেন সেভাবে বলা চলবে না। এমনি পুঁথি বড় হয়ে যাচ্ছে, তাই সংক্ষেপে আমার মতো করেই কাহিনীটা বলছি। আশা করছি তাতে অসুবিধে হবে না কারোরই। সাধুজির আসল নাম প্রবীর। রাজশাহীর দিকে দেশ। বরেন্দ্র ব্রাহ্মণ ওরা। বাবা ছিলেন উকিল। রোজগার খারাপ করতেন না, কিন্তু বহু পোষ্য ছিল। তাতে খরচাও যেমন হতো তেমনি কোলাহল। অত লোকের মধ্যে বিশেষ অনেক সমবয়সী ছেলে থাকলে ছেলেদের লেখাপড়া হয় না। প্রবীরের অন্য ভাইদেরও হয়নি। একমাত্র ওরই পড়ার ঝোঁক এবং মাথা দুই আছে দেখে ওর এক মামা নিজের কর্মস্থল ঢাকায় নিয়ে গিয়ে কাছে রেখেছিলেন। সেইখান থেকেই বিএসসি পর্যন্ত পড়ে প্রবীর। তারপর ওর মামা নিজে এসে কলকাতায় ডাক্তারি পড়ার ব্যবস্থা করে দিয়ে গিয়েছিলেন। কালীঘাটের দিকে সেই মামার এক বন্ধু থাকতেন, বীরেশ লাহিড়ী বলে কয়ে সেইখানেই ওর থাকার ব্যবস্থা করে দিলেন মামা। স্থির হলো পড়ার খরচ প্রবীরের বাবা দেবেন, আর বীরেশবাবুকে যা দেবার তা মামাই পাঠাবেন। অন্য লোকে দিতে গেলে তিনি নেবেন না। মামা নগদে হোক অন্যভাবে হোক পুষিয়ে দেবেন। প্রবীর প্রথমটা খুবই কুণ্ঠাবোধ করেছিল, কিন্তু মামা জোর করলেন। বললেন, মেসে হোস্টেলে বেশি দিন থাকলে শরীর নষ্ট হয়ে যায়। যদি শেষের দিকে অসুবিধে বোধ করিস তো বরং কমাসের জন্যে হোস্টেলে চলে যাস। এখন এখানেই থাক চোখ কান বুজে। অবশ্য বীরেশবাবু
আর তাঁর স্ত্রীর অমায়িক ব্যবহারে প্রবীরের কুণ্ঠা দূর হতেও খুব বেশি দেরি লাগেনি। দেখতে দেখতে সে বাড়ি ছেলেই হয়ে উঠল। তবে এদের ঋণ আংশিক শোধ করে নিজের সংকোচ নিজের কাছে অন্তত খানিকটা কাটিয়ে নেবার একটা ব্যবস্থাও করে নিল সে। বীরেশবাবুর মেয়ে যুথিকা আর ছেলে শিবেশকে সময় মতো কিছু কিছু পড়াতে লাগলো। বীরেশবাবু প্রথমটা খুবই আপত্তি করেছিলেন। ডাক্তারিতে পড়ার খুব চাপ, মিছিমিছি এতটা সময় নষ্ট করা কিছুতেই উচিত হবে না এই যুক্তিতে। কিন্তু প্রবীর বুঝিয়ে দিল যে প্রথম প্রথম অত সময়ের অভাব হয় না তাদের। তাছাড়া সে তো আর প্রাইভেট টিউটরের মতো সময় বেঁধে নিয়ম করে পড়ায় না। দরকার মতো সকালে হোক বিকেলে হোক নিজের পড়ার ফাঁকে ফাঁকে একটু আধটু দেখিয়ে দেয়। তাতে আর এত সময় নষ্ট হবার কি আছে। তবু কিছুদিন খুঁতখুত করেছিলেন বীরেশবাবু, কিন্তু তারপর ছেলে ও মেয়ে দুজনেরই পড়ার চাপ বাড়ছে দেখে মেনেই নিয়েছিলেন এক সময়ে। সুবিধেও যে কিছু হয়েছিল তাতে তো সন্দেহ নেই। প্রবীর ভালো ছাত্র, ওর মতো একজন প্রাইভেট টিউটর রাখতে গেলে অনেকগুলো টাকা বার করতে হতো মাসে মাসে, অথচ একজন টিউটর না রাখলেও চলছিল না আর, বিশেষ ছেলের জন্যে। মাইনে দিলেও এত কাজ পেতেন না। সময় বেঁধে দায় ঠেলা গোছের কাজ সেরে চলে যেত সাধারণ কোনো টিউটর, এত যত্ন করে পড়াতো না। এর যা স্বাভাবিক ফল তাই হলো। প্রবীর অল্পে অল্পে যুথিকার দিকে আকৃষ্ট হতে লাগল। যুথিকাও শান্ত স্বভাবের সুশ্রী মেয়ে, মমতাময়ী। এ ধরনের মেয়ের সংস্পর্শে এলে আকৃষ্ট হওয়াটাই স্বাভাবিক। আর প্রবীরও প্রিয় দর্শন, স্বাস্থ্যবান, সচ্চরিত্র। প্রেমে পড়লেও বাড়াবাড়ি করার চেষ্টা করেনি কখনো, আতিথেয়তার অপব্যবহার করেনি, এদের স্নেহ ও বিশ্বাসের সুযোগ নেয়নি। পড়াশোনাতেও অবহেলা করেনি, নিজেরও না এদেরও না। পড়ানোর সময় শিক্ষকের মতোই ব্যবহার করত যুথিকার সঙ্গে। আসক্তি তার কর্তব্যের অন্তরায় হতো না। সুতরাং তাদের এই পরস্পরের প্রতি আকর্ষণের খবর রাখলেও বীরেশবাবুরা উদ্বেগ বোধ করতেন না, অযথা ব্যস্তও হননি। তারা যে টের পেয়েও প্রশ্রয় দিচ্ছেন তাও জানতে দেননি। প্রবীর সুপাত্র, ওদের সমশ্রেণীয় এমন পাত্র যদি নিজেই এসে ধরা দেয় তো মন্দ কি। এই যখন অবস্থা, চারদিকেই সৌভাগ্য ও শান্তির লক্ষণ, হঠাৎ বছর দুই পরে মামির অসুখের খবর পেয়ে প্রবীরকে ঢাকায় যেতে হলো একবার। এই যাত্রাই ওদের জীবনে বিপর্যয়ের উপলক্ষ হয়ে উঠল।